গরিব জ্যোতি দেবী একটি বড় দোতলা বাড়ির নিচের তলায় মেয়ে অনামিকাকে নিয়ে একটি ঘরে ভাড়া থাকতেন। নিচের ওই ঘরটি টাকা পয়সার জন্য ভালোভাবে মেরামত করা হয়নি। অনামিকা তার মেয়ের সঙ্গে কাপড় সেলাই করে এবং তা দিয়েই তাদের সংসার আয় হয়। বাড়ির মালকিন শতরূপা দেবী দোতলার উপরে নিজের পরিবারকে নিয়ে থাকতেন। টাকা পয়সা প্রতিপত্তি এসবের জন্য তার অহংকার খুব বেশিই ছিল। কিন্তু তার মেয়ে মালবিকা একেবারে মায়ের বিপরীত স্বভাব পেয়েছিল। নিচের তলার অনামিকা এবং সে প্রায় একই বয়সী, তাই ছোটবেলা থেকে দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব। তবে তাদের এই বন্ধুত্ব শতরূপা দেবী একেবারেই মেনে নেননি। মা, আমি একবার অনামিকার কাছে যাচ্ছি। আজ ক্লাসে কি কি করালো সব লিখে আনতে হবে। সন্ধ্যাবেলা ওদের বাড়িতে টিফিনটা করে নেব। আচ্ছা, তুই কি অদ্ভুত ধরনের মেয়ে বলতো। আমি বলি, তোর ক্লাসে কি আর অন্য কোনো মেয়ে নেই যে তোকে বারবার ওদের বাড়িতে গিয়ে ওর কাছ থেকে নোটস গুলো নিতে হবে? আর এসব কি, বাড়িতে আমি তোর জন্য এত ভালো ভালো খাবার তৈরি করেছি, আর তুই ওই নিচের তলার গরিব মানুষদের কাছ থেকে ওদের সাধারণ খাবার খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিস? আচ্ছা মা, তুমি সবসময় এই ধরনের কথা কেন বলো বলো তো? আমরা সবাই মানুষ আর সবাই সমান। এই সামান্য কথাটা কি তুমি বুঝতে পারো না? দেখ, তোর সবসময় এই ধরনের জ্ঞান দেওয়াটা না আমার একদম পছন্দ না। যাচ্ছিস যা, আর যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা বকাস না তো। মালবিকা নিচে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসে আর বলে, অনামিকা, কি করছিস রে? তুই কখন কলেজ থেকে ফিরলি? জানিস আজ বাড়িতে কত লোকজন এসেছিল। আমি তো কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু মা বললো যে আজ কোনোভাবেই যাওয়া যাবে না। ওই যে গত সপ্তাহে যারা দেখতে এসেছিল না, তারা আজ বিয়ের দিন পাকা করে গেছে। বললো যে আগামী মাসে 3 তারিখে বিয়ের দিন। আচ্ছা শোন, ওই দিন কিন্তু তোকে সারাদিন আমার সঙ্গেই থাকতে হবে। মালবিকা, ওই দিন তো অনামিকা তোমার কাছে যেতে পারবে না মা। কেন আন্টি, আপনি এভাবে বলছেন কেন? আমি তো আগে থেকেই বলে রাখছি। আপনাদের কি অন্য কিছু প্ল্যান আছে? শুনুন আন্টি, এরকম যদি কোনো প্ল্যান থেকে থাকে তাহলে এক্ষুনি ক্যান্সেল করে দিন, কারণ আমার বিয়েতে আপনাদের দুজনকে থাকতেই হবে। মা, তুমি তো পুরো কথাটা শুনলেই না। আসলে তোমার বান্ধবীর বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আর ওর বিয়ের দিনও ওই একই দিনে পড়েছে। আপনি সত্যি বলছেন আন্টি? কি রে অনামিকা, তুই তো আমাকে এসব ব্যাপারে কিছুই বলিসনি। আচ্ছা, তাহলে সবকিছু আমার থেকে লুকিয়ে রাখছিলিস, তাই তো? দূর পাগল, আমি তো জানতামই না। জানিস, আমি তো কলেজে ছিলাম। বাড়িতে এসে শুনলাম বিয়ের দিন নাকি ফাইনাল হয়েছে। তুই তো তবুও বাড়িতেই ছিলিস, সবকিছু জানতে পেরেছিস। আমার ব্যাপারটা ভাবা একবার। আর ভাবার কিছু নেই, যা হয় খুব ভালোর জন্যই হয়। দেখ তো, এবারে একই দিনে আমাদের দুজনের বিয়ে হচ্ছে। একই বাড়ি থেকে আমরা দুই বান্ধবী একই সময়ে বিদায় হব। ভাবতে কিরকম অদ্ভুত লাগছে বল? একই বাড়ি থেকে না মা, তোমার বাড়ি আর আমার বাড়ি এক হলেও আমাদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। তোমার মা কখনোই চাইবেন না আমরা তোমার বিয়েতে উপস্থিত হই। তার থেকে এই ভালো হয়েছে বরং। আন্টি, আপনি কেন এরকম ভাবে বলছেন বলুন তো? আমি জানি মা একটু মুখের উপরে কথা বলে দেয়, কিন্তু মায়ের মনে ওসব কিছু থাকে না। আচ্ছা অনামিকা, তুই চল আমার সঙ্গে এখন। আমাকে ওরা কি কি দিয়েছে আমি তোকে সবকিছু দেখাবো। মালবিকা, আমি যদি যাই তাহলে আন্টি খুব রাগ করবেন। প্লিজ তুই একবার বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝবো না, তুই আমার সঙ্গে চল ব্যাস। দেখ, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আর আমার আনন্দে তোকে থাকতেই হবে। এই বলে মালবিকা জোর করে অনামিকাকে তার সঙ্গে করে নিয়ে যায়। ঘরে গিয়ে সে তার শাড়ি গয়না সবকিছু তার বান্ধবীকে দেখায়। এমন সময় শতরূপা দেবী সেখানে এসে বলেন, তুই আবার ওই মেয়েটাকে ঘরের ভেতরে নিয়ে এসেছিস? আচ্ছা, তুই কি চাস বলতো? ওকে ভেতরে নিয়ে এসে এসব দামি দামি গয়নার শাড়ি দেখাচ্ছিস? জানিস না ওদের এইসব পরার বা দেখার কোনো অধিকার নেই। মা, তুমি এখান থেকে যাও তো। তোমায় আমি কতবার বলেছি, আমি যখন আমার ফ্রেন্ডের সঙ্গে থাকবো তখন তুমি সেখানে এসে গন্ডগোল করবে না। তুমি কি একবার একটা কথা বুঝতে পারো না নাকি? থাক, তোকে আর কোনো কথা বুঝতে হবে না। যখন ঠকবি না তখন বুঝবি। বসে থাক ওকে নিয়ে। শতরূপা দেবী রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন অনামিকা তার বান্ধবীকে বলে, শোন মালবিকা, এটা কিন্তু তুই ঠিক করলি না। আন্টিকে ওভাবে উল্টোপাল্টা নাই বা বলতে পারতিস। আন্টি কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছে রে। তুই প্লিজ আমাকে এখান থেকে যেতে দে। আমি মায়ের কাছে যাই। মা একা একা সবকিছু করছে, আমাকে ওখানে গিয়ে মায়ের হাতাহাতি একটু কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। কিন্তু কালকে আমরা দুজনে কিন্তু একসঙ্গে শপিং এ বেরোবো, মনে থাকে যেন। অনামিকা নিচে তার ঘরে চলে আসে। ওদিকে শতরূপা দেবী বাড়িতেই গয়না দোকানদারকে এবং শাড়ির দোকানদারকে ডেকে পাঠান এবং সেখানেই বসে বসে তার পছন্দ মতো শপিং করেন। এই দেখ মালবিকা, তোর জন্য আমি এই 50,000 টাকা দিয়ে এই লেহেঙ্গাটা কিনেছি। দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না?
মা, এত টাকা দিয়ে লেহেঙ্গা কেনার কি দরকার বলো তো? ওরা তোমাকে যেভাবে যে জিনিস দেখাচ্ছে তুমি শুধু কিনে ফেলছো। আচ্ছা মা, আমরা বাইরে গিয়ে শপিং করলে হয় না? ঘরে বসে বসে এভাবে কেনাকাটা করতে ভালো লাগে নাকি? না না না, ওভাবে বাইরে ঘুরে ঘুরে শপিং করার কোনো ইচ্ছা নেই আমার। একই টাইম ওয়েস্ট হবে, তার উপরে জার্নি। আমি ভীষণ টায়ার্ড হয়ে যাব। তাছাড়া বাড়িতে যখন সবকিছু হাতের সামনে পাওয়া যাচ্ছে, তাহলে শুধু শুধু বাইরে গিয়ে লাভ কি? এভাবে শতরূপা দেবী তার মেয়ের সমস্ত শপিং বাড়িতেই বসে করেন। অন্যদিকে জ্যোতি দেবী তার মেয়েকে নিয়ে বাজারে যান এবং কম বাজেটের মধ্যে কাপড় চোপড়, লেহেঙ্গা সবকিছু কিনে দেয়। দেখ মা, এই লেহেঙ্গাটা কেমন লাগছে? আসলে আমার কাছে বেশি টাকা নেই, তোর লেহেঙ্গার জন্য আমি 5,000 টাকা দিতে পারি, তার মধ্যেই তোকে কিন্তু দেখে শুনে নিতে হবে। মা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি কি বাইরের কোনো মানুষ? তুমি আমাকে ভালোবেসে যেটা দেবে আমি সেটাই মাথা পেতে নেব। তোমার দেওয়া এই 5,000 টাকা দামি লেহেঙ্গা না আমার কাছে 50,000 টাকার সমান। তুমি মন খারাপ করো না মা। দেখো, এই লেহেঙ্গাগুলো কিন্তু সব স্টিচ করতে হবে, আর আমি চাই আমার বিয়ের লেহেঙ্গা তুমি সেলাই করো। হ্যাঁ রে মা, আমার মেয়ের জন্য লেহেঙ্গা আমি নিজেই সেলাই করব, তুই একদম চিন্তা করিস না। বাড়িতে ফিরে এসে জ্যোতি দেবী সেলাই মেশিন নিয়ে বসে পড়ে এবং নিজের ব্লাউজ, লেহেঙ্গা সব সেলাই করে দেন। বিয়ের দিন এসে উপস্থিত হয়। মালবিকার জন্য বাইরে থেকে মেকআপ আর্টিস্ট আনানো হয়। সে মেকআপ করতে শুরু করে। এমন সময় হঠাৎ লক্ষ্য করে যে বিয়ের অন্যান্য কাজের চাপে তার লেহেঙ্গাটা সেলাই করা হয়নি। এই মুহূর্তে তারা কি করবে কিছুই বুঝতে পারে না। মা, তুমি এত বড় ভুলটা করলে কি করে বলো তো? আর মাত্র 2-3 ঘন্টার মধ্যেই ছেলে পক্ষ এসে হাজির হয়ে যাবে, আর এখন আমার লেহেঙ্গা সেলাই করাই হয়নি। তুমি বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে? আমি কি করে যে ভুলে গেলাম। এখন কি হবে? আমি তো কয়েকজনকে ফোন করছি, কিন্তু এত কম সময়ের মধ্যে কেউ তো লেহেঙ্গাটা রেডি করে দিতে রাজি নয়। খুব বড় বিপদে পড়া গেল। আচ্ছা ঠিক আছে, দাও আমি দেখি অনামিকা কি করছে। তোর মাথা খারাপ নাকি? এই সমস্যায় তুই এখন ওই মেয়েটার কাছে যাবি? আগে নিজের প্রবলেমটা সলভ কর। সারাক্ষণ খালি উল্টো পাল্টা কাজ করিস। মা প্লিজ, তুমি একটু চুপ করো। আমি না সমস্যার সমাধান করার জন্যই ওর কাছে যাচ্ছি। মালবিকা তার লেহেঙ্গার বাক্স নিয়ে নিচে অনামিকার কাছে আসে। অনামিকা তখন একটি পাড়ার মেয়ের কাছে সাজছিল। মালবিকা তার কাছে এসে সমস্ত ঘটনা বলে। তখন অনামিকা নিজের সাজ বন্ধ রেখে মালবিকার জন্য লেহেঙ্গা সেলাই করতে বসে। প্রায় 2 ঘন্টা ধরে সে তার বান্ধবীর লেহেঙ্গাটাকে ভালো করে সেলাই করে দেয়। এরপর মালবিকা তাকে ধন্যবাদ জানিয়ে লেহেঙ্গাটা নিয়ে উপরে যায়। লেহেঙ্গা সেলাই হয়েছে? কিভাবে হলো? কে করলো রে? কে আবার করবে? তুমি যাকে দেখতে পারো না সেই করেছে। দেখলে তো মা, আজ এত বড় বিপদের সময় না অনামিকারাই আমার কাজে এলো, আর তুমি ওকে সব সময় দূরছাই করো। শতরূপা দেবী নিজের এই ব্যবহারের জন্য খুবই লজ্জিত হন। তিনি মনে মনে বুঝতে পারেন যে তিনি সত্যি খুব বড় অন্যায় করেছেন। কিছুক্ষণ পর বরযাত্রী লোকজন এসে হাজির হয়। উপরে বড় বড় ডেকোরেটর এনে খুব সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়। এদিকে নিচে জ্যোতি দেবী পাড়ার কয়েকটি ছেলেদেরকে ডেকে বাঁশ দিয়ে এবং নিজের পুরনো শাড়ি দিয়ে একটি মণ্ডপ তৈরি করেন। ধীরে ধীরে লোকজন এসে জড়ো হয় এবং ভিড়ের মাঝে ধাক্কাধাক্কি শুরু হয়। তখনই অনামিকাদের দুর্বল মণ্ডপ ভেঙে যায়। চারিদিকে লোকজন হাসাহাসি করতে শুরু করে। শতরূপা দেবীর কাছে এই খবর পৌঁছায়। তখন তিনি নিচে নেমে এসে বলেন, জ্যোতি, এখানে তোমরা তখন থেকে দাঁড়িয়ে আছো? তুমি অনামিকাকে নিয়ে উপরে চলো, ওখানে মণ্ডপ তৈরি আছে। আগে অনামিকার বিয়ে হয়ে যাবে, তারপর মালবিকার। কিন্তু দিদি, এটা কি করে হয়? ওখানে সবাই কি ভাববে? ভাববে যে 2 বোনের একসাথে বিয়ে হচ্ছে। তুমি ওকে নিয়ে এসো, আমি বাকিটা দেখে নিচ্ছি। শতরূপা দেবীর কথা শুনে জ্যোতি দেবীর চোখে জল চলে আসে। অনামিকাকে উপরে নিয়ে আসা হয় এবং প্রথমে তার বিয়ে হয়, তারপর মালবিকার বিয়ে হয়। এরপর একই মণ্ডপে 2 বান্ধবীর বিয়ে হয়ে যায় এবং দুজনে সুখে শান্তিতে সংসার করে। বিয়ের পরও তাদের দুজনের বন্ধুত্ব আগের মতোই বজায় থাকে। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এলে শতরূপা দেবী দুজনের খুব ভালো আপ্যায়ন করতেন। তোরা দুজনে বস, গল্প কর। আমি তোদের দুজনের জন্য কয়েক ধরনের রেসিপি বানিয়েছি, দুজনে কিন্তু মিলেমিশে খাবি। আন্টি, এখন আমি এখানে খেয়ে নিচ্ছি। দুপুরে কিন্তু মালবিকা আমার সঙ্গে নিচে খাবে। মা কিন্তু আগে থেকেই বলে দিয়েছে। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, তোদের দুজনের দুটো তো মা আছে। একবেলা আমার কাছে খাবি, একবেলা ওই মায়ের কাছে খাবি। নে এবার মন ভরে খা দেখি। কি জানি শ্বশুর বাড়িতে তোরা কিভাবে খাওয়া দাওয়া করিস না করিস। দেখলি তো, সব মায়েদের সেই একই কথা। অনামিকার কথা শুনে শতরূপা দেবী এবং মালবিকা দুজনেই হেসে ফেলে। এভাবেই হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে। এটা ছিল কুসুম কুমারী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
যেখানে প্রতিদিনের মতো আরতি ম্যাডাম সেদিনও স্কুলে সকল বাচ্চাদের রোল কল করছিল। তখন এই যে রোল নাম্বার 4 নমিতা, নমিতা কোথায়? ও আজ স্কুলে আসেনি নাকি? আপনি কার কথা বলছেন ম্যাডাম? ওই ন্যাড়া মিতা মানে ওই নমিতার কথা বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু তুমি ওকে ন্যাড়ামিতা বললে কেন? আমার সামনে তুমি ওকে এরকম বলছো, তাহলে আমি না থাকলে তোমরা ওকে কি না কি বলে ডাকো। না ম্যাডাম, মানে আমি একাই বলি না, স্কুলে সকলেই ওকে ন্যাড়া টাকলু বলে ডাকে। আপনার না বিশ্বাস হয়, আপনি বৈশাখীকে জিজ্ঞাসা করুন, ও তো কাল নমিতার মতোই গাঁটটাও মেরেছে। না ম্যাডাম, শুক্লা শুধু শুধু আমার নামে দোষ দিচ্ছে। আমি একা মারিনি, শুক্লাও মেরেছে। এই শুক্লা, তুই তোর কথাটা লুকাচ্ছিস কেন? সত্যিটা বল না। আসলে ম্যাডাম, ওর মাথায় টাক বলে আমরা সকলেই ওকে মারি। এভাবেই তারা সেদিন সকলে মিলে নমিতার ব্যাপারে বলছিল ও তার ন্যাড়া মাথা নিয়ে হাসাহাসি করছিল। আসলে তারা ঠিকই বলছিল, নমিতা সত্যি সত্যিই ন্যাড়া ছিল, আর এটা ওই স্কুলে সকলেই জানতো। নমিতা পাশের গ্রামেরই হরিণঘাটায় তার বাবা কৌশিকবাবু ও মা মোনালি দেবীর সঙ্গে বাস করত। নমিতা পড়াশোনায় খুবই ভালো ছিল, আর সে কারণে স্কুলে স্যার ম্যাডামরা তাকে খুবই ভালোবাসত। সে একদিন না স্কুলে এলে সকলেই তার খোঁজ নিত, কিন্তু আজ স্কুলের বাকি বাচ্চাদের তার প্রতি ব্যবহার দেখে আরতি ম্যাডাম খুবই রেগে যায় ও তিনি বলেন, এই চুপ করো তোমরা, তোমাদেরকে আর দাঁত বার করতে হবে না। নিজেরা তো পড়াশোনায় অষ্টরাম্বা, যে ভালো পড়াশোনা করে তাকে আবার উল্টোপাল্টা কথা বলছে। আমি যেন আর কোনোদিনই কারোর মুখ থেকে এসব কথা না শুনি। কিন্তু ম্যাডাম, ও তো সত্যি সত্যি ন্যাড়া, তা ন্যাড়াকে ন্যাড়া বললে দোষ কিসের? হ্যাঁ দোষ আছে, কারণ ও প্রথম থেকেই এরকম ছিল না, একটা অসুখে ও এরকম হয়ে গিয়েছে। ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। আর শোনো, তোমাদের ওকে এরকম বলা উচিত নয়, বুঝেছো? আসলে আরতি ম্যাডাম ঠিকই বলছিল, নমিতা ছোটবেলা থেকেই ন্যাড়া ছিল না। তার বয়স যখন 5 বছর ছিল তখনই তার একটা সমস্যা হয়েছিল, আর যার কারণে তারও তার পরিবারের চিন্তা বেড়ে গিয়েছিল। আর অন্যদিকে নমিতার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন তার চিন্তাও বাড়ছিল, আর তাই এখন তার স্কুলে যেতেও ভালো লাগতো না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, হ্যাঁ রে নমিতা, আমি এই কয়েকদিন ধরেই দেখছি তুই স্কুলে যাচ্ছিস না, আর জিজ্ঞাসা করলেই বলছিস স্কুল ছুটি। তা তোর স্কুলে কি তোর জন্য স্পেশাল ছুটি দিয়েছে নাকি? না মা, আসলে আমি ইচ্ছা করেই স্কুলে যাইনি। আর স্কুলে যেতে আমার ভালোও লাগে না। সেই স্কুলে গেলে সকলে আমায় ন্যাড়া ন্যাড়া বলে রাগায়। কি, তোকে সবাই ন্যাড়া বলে রাগায়? তাহলে তুই আমাদেরকে আগে বলিসনি কেন? এ কি জ্বালা বলো তো। এই দুষ্টু বাচ্চাগুলোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই যে শুনছো নমিতার বাবা, তুমি একবার নমিতার সঙ্গে ও স্কুলে যাও, গিয়ে ম্যাডামদেরকে ব্যাপারটা জানিয়ে এসো। না মোনালি, সেটা করে কোনোই লাভ হবে না। বাচ্চাদের বলা অভ্যাস, এখন ওদের যতই বলো না কেন ওরা কারোর কথাই শুনবে না, বরং আরো বেশি করে বলবে। তাই বলে তুমি কিছু বলবে না? এখন দেখতেই তো পাচ্ছ আমার মেয়েটা ওদের জেলায় স্কুলে যেতে পারছে না, প্রয়োজনে আমরা ওকে অন্য স্কুলে ভর্তি করব। তা বললে হয় না মোনালি, তুমি নমিতাকে যেই স্কুলেই ভর্তি করো না কেন সব জায়গাতেই এই একই ব্যাপার ঘটবে। তার থেকে ভালো ওদের কথায় কান না দেয়াই। এই যে নমিতা, তুমি শোনো, আজ থেকে ওরা যে যাই বলুক না কেন তুমি ওদের কথায় কান দেবে না, বুঝেছো? নমিতা খুবই বুঝদার মেয়ে ছিল, তাই কৌস্তববাবুর কথা শুনে সে বুঝে যায়। এরপর সে পরের দিনই স্কুলে যায়। তখন, এই বৈশাখী, আমার মাথার ক্লিপটা কোথায় পড়লো দেখেছিস? আমি আমার ক্লিপটা খুঁজেই পাচ্ছি না। দেখ, কোথাও আশেপাশেই পড়ে আছে হয়তো। এই কয়েক মিনিটের মধ্যে কোথায় যাবে? হ্যাঁ সেটাই তো, আমার বাবা ওটা দীঘা থেকে এনেছিল। এখন আমি যদি ওটা না খুঁজে পাই তাহলে বাবা আমায় অনেক বকবে। তাহলে আর দেরি করিস না, তাড়াতাড়ি খোঁজ। এত দামি ক্লিপ এখন কেউ পেলে আর দেবেই না। এভাবেই বলে শুক্লা ও বৈশাখী ক্লিপটি খুঁজতে থাকে। তারা খুঁজতে খুঁজতে অবশেষে ক্লিপটি নমিতার পায়ের কাছে পড়ে থাকতে দেখে। তখন, থ্যাঙ্ক গড, ভাগ্যিস আমি আমার ক্লিপটা দেখতে পেলাম। আমি তো ভেবেছিলাম হয়তো ক্লিপটার ফিরেই পাবো না। এই নমিতা, ক্লিপটা এখানে পড়ে আছে, তুই আমায় আগে বলিসনিস কেন রে? তুই বিশ্বাস কর শুক্লা, ক্লিপটা আমি দেখিনি।
না তো আমি আগেই বলে দিতাম। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করছি, কারণ এটা নিলে তোর কোনো কাজেই লাগতো না, কারণ তোর ন্যাড়া মাথায় কোথায় ক্লিপ লাগাতিস। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম, ওর মাথায় কোনো চুলই নেই। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই আরতি ম্যাডাম ক্লাস নিতে আসে। আরতি ম্যাডামকে দেখে তখন সকলেই চুপ হয়ে যায়। এরপর আরতি ম্যাডাম বলে, এই যে বাচ্চারা, তোমরা শোনো, সামনের মাসে আমাদের স্কুলে ফ্যাশন শো কম্পিটিশন হবে, তা তোমরা সেদিন সকলেই ভালোভাবে চুল বেঁধে ফর্মাল ড্রেস পরে আসবে, বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, বুঝেছি, কিন্তু যার মাথায় চুল নেই, মানে ওই ন্যাড়া নমিতা কি করবে? ও কি সেদিন আসবে না? এই তোমার তো দেখছি নমিতাকে নিয়ে বড্ডই চিন্তা রয়েছে। অত পাকামি না করে নিজের চরকায় তেল দাও, বুঝেছো? এখন কে আসবে কে আসবে না সেটা আমরা বুঝে নেব। আরতি ম্যাডাম এভাবে বললে শুক্লা চুপ হয়ে যায়। এরপর ম্যাডাম তার ক্লাস শেষ করে চলে যায়। তখন শুক্লা বলে, এই বৈশাখী, তুই দেখবি এই ফ্যাশন কম্পিটিশনে আমি উইনার হব, আমাকে প্রথম হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কেন, তুই এভাবে কি করে গ্যারেন্টি দিচ্ছিস? যেখানে ন্যাড়া নমিতাকে না হয় বাদই দিলাম, কিন্তু আমরা তো আছি, এখন কি আমাদেরকে দেখতে খারাপ নাকি? আরে তোরা ভুল বলছিস, তোরা বোধহয় ভুলে গিয়েছিস যে আমি ধনী ব্যবসায়ী বিজেশ মিত্রের মেয়ে, আর যেখানে তোর বাবা আমার বাবার ফ্যাক্টরিতে সামান্য চাকরি করে। এখন আমি সেদিন পার্লারে 5-10 হাজার টাকা খরচ করতে পারবো, তোরা কি সেটা পারবি নাকি? আচ্ছা রে, ঠিক আছে, আমিও সেদিন দেখব তুই কিভাবে ফ্যাশন কম্পিটিশনে প্রথম হোস। তোর বাবার টাকার খুবই অহংকার, তাই না? আমিও দেখছি অহংকার কেমন থাকে। একদিক থেকে দেখতে গেলে বৈশাখীরও আর্থিক অবস্থা খারাপ ছিল না, কিন্তু তার বাবা শুক্লার বাবার ফ্যাক্টরিতে কাজ করায় শুক্লা কখনোই তাকে সম্মান করতো না, আর এটা দেখে বৈশাখীর খুব রাগ হতো। এরপর তারা সেদিন সকলেই যে যার বাড়ি চলে যায়। এদিকে বৈশাখী ফ্যাশন কম্পিটিশনের দিনের অপেক্ষা করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে সেই দিন চলে আসে এবং সকলেই যে যার নতুন নতুন জামা কাপড় পরে আসে। তখন, কিরে বৈশাখী, এই দেখ আমি কত সুন্দর জামা পরে এসেছি, আর আমি 5,000 টাকা খরচ করে মেকআপ করেছি, এখন আমার প্রথম হওয়া নিশ্চিত। হ্যাঁ রে বোন, তুই প্রথম হবি। আমাদের বাবার কি আর তোর বাবার মতো টাকা আছে বল, যে এত দামি ড্রেস কিনে দেবে? তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই নমিতা একটা সুন্দর জামা পরে সেখানে আসে। তখন, এই চুপ কর, ওই দেখ নমিতা কত সুন্দর জামা পরে এসেছে, কিন্তু আফসোস ও ন্যাড়া, তাই ওর প্রথম হওয়া তো দূরের কথা, লাস্টও হবে না। আদৌ ওকে কম্পিটিশনে নেয় কি সেটাও সন্দেহ আছে। ওকে নেবে নাকি তোকে নেবে না একটু পরেই বুঝবি। আমি আজ এখানে জিততে আসিনি, তোকে হারাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ। এভাবেই মনে করে বৈশাখী তার হাতে থাকা কালো রং শুক্লার জামার উপরে ঢেলে দেয়। এর ফলে শুক্লার জামাটি তখন নষ্ট হয়ে যায়। তখন শুক্লা বলে, এটা তুই কি করলি বল? তুই জানিস আজ আমাদের ফ্যাশন কম্পিটিশন আছে, তা সত্ত্বেও তুই আমার সঙ্গে এরম করলি। তাহলে আর কি করবি বল? এই বছর তাহলে আমিই প্রথম হয়ে যাই, পরের বছর না হয় তুই ট্রাই করবি। এভাবেই বলে বৈশাখী মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এদিকে শুক্লা সেখানে বসে বসে কাঁদতে থাকে। তাকে এরকম কান্নাকাটি করতে দেখে নমিতার খুবই মায়া হয় ও সে এসে বলে, দেখ শুক্লা, তুই এভাবে কাঁদিস না, আমার কথা শোন, যা হয়েছে বাদ দে। না রে নমিতা, আমি ভুলতে পারবো না, এই বৈশাখী আমার সঙ্গে প্রতারণা করেছে। এখন আমার কত ইচ্ছে ছিল আমি কম্পিটিশনে প্রথম হব, আর আমি সেটা বাড়িতে সকলকে বলেও এসেছি। হ্যাঁ, তোর সবই কথা বুঝলাম, আমি তোর জন্য হয়তো বেশি কিছু করতে পারবো না, তবে তুই চাইলে আমার জামাটা পরে কম্পিটিশনে যেতে পারিস। কিন্তু নমিতা, তুইও তো এই কম্পিটিশনে এসেছিস, এখন তুই আমায় তো ড্রেস দিয়ে দিলে তুই কি পরবি? দেখ, আমার চিন্তা করিস না, এমনিতেও আমি ন্যাড়া, হয়তো আমি গেলেও প্রথম হতে পারবো না, কিন্তু তোকে দেখতে খুবই সুন্দর, তুই এটা পরে গেলে নিশ্চয়ই প্রথম হবি। নমিতা এভাবেই বলে সেদিন শুক্লার মন জয় করে নিয়েছিল।
এরপর শুক্লা নমিতার সঙ্গে করে আসা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে থাকে। এটা শুনে নমিতাও খুব খুশি হয়ে যায় ও তাকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর তাদের কম্পিটিশন শুরু হয় ও তখন সেখানে শুক্লা নমিতার জামা পরে গিয়ে প্রথম স্থান অধিকার করে। সেদিনের পর থেকে নমিতা ও শুক্লা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ওই শুক্লা তার বাবাকে বলে নমিতার ন্যাড়া মাথার জন্য চিকিৎসা শুরু করায়। এর ফলে নমিতার মাথায় আবারও চুল ফিরে আসে। এটা দেখে নমিতা খুবই খুশি হয়ে যায় ও তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।